বক্তব্য হলো যে যদি বাংলাদেশ অশান্ত হয়, অস্থিতিশীল হয়, তাহলে তার প্রভাব এই ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে যে 7 সিস্টার, পশ্চিমবঙ্গ এবং মিয়ানমার সব জায়গায় পড়বে। মানে এটাই হলো কি ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে তুমি যদি আমাকে অস্থিতিশীল করার চেষ্টা করো তাহলে তোমাকেও আমরা শান্তিতে থাকতে দেব না, তুমিও শান্তিতে থাকতে পারবা না। একটা সিম্পল কথা, কিন্তু মানে আত্মসমর্পণ নয়, মেরুদণ্ড সোজা করে আত্মসম্মান নিয়ে বক্তব্য দেওয়া। একটা খুব ইন্টারেস্টিং খবর যে ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসার আগে এবার ছক্কা মেরে দিলেন ডক্টর ইউনূস। ছক্কা মারার কারণ হচ্ছে যে আমাদের সরকাররা ভারতের বিরুদ্ধে বলার কথা, ভারতের মানে উপর একটু ধমক দিয়েও কথা বলতো না, কিন্তু ডক্টর ইউনূস সেইখানে ক্ষমতা বসার আগেই ভারতকে তিনি একটা সিগন্যাল দিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আমার দেশকে কোনো অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে ভারত অস্থিতিশীল, মিয়ানমার অস্থিতিশীল, ভারতের বিশেষ করে 7 সিস্টার বলা হয়েছে সেটাকে অস্থিতিশীল করে দেওয়া হবে। অর্থাৎ তিনি এক প্রকার হুমকি দিয়েছেন ক্ষমতা বসার আগেই। বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতা বা তার ক্ষমতার পাওয়ার কতটা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সাংবাদিক মাসুদ কামাল। সেখানে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে ডক্টর ইউনূস আসলে রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি কতটুকু যোগ্য। মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার বুধবার দিন এনডিটিভি, ভারতীয় টেলিভিশন এনডিটিভিতে প্রচারিত হয়েছে। আমার ধারণা এটা হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন, অথবা কেউ দেখেননি। আবার এই ভাষণটা, এই যে সাক্ষাৎকারটা, তার একটা লিখিত অনুবাদ রূপও বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আমি দেখেছি। সব মিলিয়ে এই সাক্ষাৎকারটা কেমন হয়েছে, মানে আমি ডক্টর ইউনূসের আগের অনেক বক্তব্য শুনেছি, ওনার লেখা পড়েছি। সেসব বক্তব্য ছিল একজন ব্যাংকার হিসাবে, একজন ফিলোসফার হিসেবে, অথবা একজন আইডিয়া পার্সন হিসাবে। কিন্তু এবারে বক্তব্যটা আমি খুব মন দিয়ে খেয়াল করে শোনার চেষ্টা করেছি, যে একজন রাষ্ট্রনায়ক হিসাবে। তখনও ওনার শপথ হয়নি, এখনও মানে যখন এটা সাক্ষাৎকারটা হয় সেটা ওনার শপথ গ্রহণেরও একদিন আগের কথা বলছি আমি। বুধবার দিন উনি ইন্টারভিউটা দিয়েছেন। কিন্তু সম্ভাব্য রাষ্ট্রনায়ক হিসেবে ওনার বক্তব্যটা কেমন হয় এটা শোনার আমার খুব আগ্রহ ছিল। এবং সত্যি কথা বলতে কি, এটা শুনে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে যে ওই যে বলে না ক্রিকেট খেলায় যে প্রথম বলে ছক্কা মেরে দিলেন, তো ওনার ক্ষেত্রে বলা যায়, যেহেতু উনি যখন শপথ নেননি, যে খেলা শুরুর হওয়া আগেই উনি ছক্কা মেরে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন উনি কেমন খেলবেন। এবং ওনার বক্তব্যে আমি একজন মেরুদণ্ড সম্পন্ন দেশপ্রেমিক জ্ঞানী মানুষের কথা শুনলাম। ওনার প্রত্যেকটা প্রশ্নের, ভারতীয়দের মানে এনডিটিভির প্রশ্নগুলি যেগুলি ছিল সেগুলি কিন্তু অনেক তীক্ষ্ণ ছিল এবং খুবই ইন্টেনশনাল প্রশ্ন ছিল আমার কাছে মনে হয়েছে। যেমন হাসিনার পতনের পর যে ব্যাপক ভাঙচুর হচ্ছে, এটা নিয়ে ওনাকে প্রশ্ন করেছেন, কেন হচ্ছে, ছাত্ররা এগুলি ঠিক করছে কিনা, দেশের সংখ্যালঘুরা নিরাপদ আছে কিনা, থাকবে কিনা, উনি সবগুলি জবাব দিয়েছেন এবং টু দ্য পয়েন্টে জবাব দিয়েছেন। যেমন উনি যে কথাটা বলেছেন যে এই যে ভাঙচুর যেটা হচ্ছে, এটা হলো হাসিনার আমলে যে অপশাসন চলেছিল তারই ধারাবাহিকতা। এবং উনি মনে করেন যে দেশে ফেরার পর যখন দেশে একটা প্রকৃত গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হবে, মানুষ এখন বিজয়ের উদযাপন করছে, মানুষ দেশে যখন একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হবে এবং মানুষ যখন বুঝবে যে এখন একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হতে যাচ্ছে, তখন তারা সবাই ঘরে ফিরে যাবে। এতদিন যে আইনহীনতা ছিল তারই প্রতিফলন হচ্ছে এটা, তারই আফটার ইফেক্ট হচ্ছে এটা। এবং উনি যে এই সম্পর্কে, সংখ্যালঘু সম্পর্ক না যে বক্তব্যটা, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি বলেছেন যে সংখ্যালঘুরা তো এই হাসিনার শাসনের, অপশাসনের কারণে এতদিন বঞ্চিত হয়েছে। যখন দেশে একটা গণতান্ত্রিক শাসন আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে, তখন এই সংখ্যালঘুরা সাধারণ নাগরিকের মতোই থাকবে, সবারই সমান অধিকার থাকবে, তারাও ভোটে, তারাও সরকার গঠনে অংশগ্রহণ করবে, যেমনটা নাকি ভারতে করে। একটা খোঁচাকুতো দিয়েছেন, ভারতে কি করতে পারে, যেমনটা নাকি ভারতে করে উনি বলেছেন। তার মানে ভারতে কি সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুর চেয়ে ভালো আছেন? আমি তো মনে করি যে অনেক 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 খারাপ আছেন। ওখানে মুসলমানরা তাদের মতো করে পোশাকই পরতে পারেন না অনেক সময়। ওখানে এই যে ভারতের যে আপনার পার্টি এত বড় বিজেপি,
ভারতের কিন্তু মুসলমানের সংখ্যা 30%-এর মতো, প্রায় 25-30%-এর মতো। তো এত যে মুসলমান ওখানে আছে, বিজেপি এত বড় দল ক্ষমতায় আসলো, তার এর আগে আর 2 দফা ক্ষমতায় ছিল, তাদের ওখানে কয়জন এমপি ভারত মুসলমানের হয়েছে? একজনও না। কয়জনকে তারা নমিনেশন দিয়েছিল? তো এই বিষয়গুলো কিন্তু ভারতের অবস্থা আরও খারাপ, ভয়ঙ্কর। সেই তুলনায় আমরা তো আমাদের সংখ্যালঘুরা, আমি তো মনে করি রীতিমতো স্বর্গে আছেন। এখানে সংখ্যালঘুরা অনেক গুরুত্ব পান। তো এই বিষয়গুলো কিন্তু উনি ক্লিয়ার করেছেন যে গণতন্ত্র যদি আসে তাহলে এটা আরও গুরুত্ব বাড়বে। তবে যে কথাটা বলে উনি একদম মানে ছক্কা পিটিয়ে দিয়েছেন বলে আমার কাছে ধারণা, উনি স্পষ্ট বলেছেন যে নতুন সরকার যে আসবে তাদের প্রধান দায়িত্ব হবে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং সেটা যদি করা না যায়, যদি বাংলাদেশ স্থিতিশীল না হয়, তাহলে আমাদের যারা প্রতিবেশী আছে, আমাদের প্রতিবেশী কারা? তিন দিকে ইন্ডিয়া, একটা কোনায় একটু অল্প একটু জায়গা মিয়ানমার, এই তো আমাদের প্রতিবেশী। তো ওনার বক্তব্য হলো যে যদি বাংলাদেশ অশান্ত হয়, অস্থিতিশীল হয়, তাহলে তার প্রভাব এই ভারতের উত্তর পূর্বাঞ্চল, মানে যে 7 সিস্টার, পশ্চিমবঙ্গ এবং মিয়ানমার সব জায়গায় পড়বে। মানে এটাই হলো কি ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে তুমি যদি আমাকে অস্থিতিশীল করার চেষ্টা করো, তাহলে তোমাকেও আমরা শান্তিতে থাকতে দেব না, তুমিও শান্তিতে থাকতে পারবা না। একটা সিম্পল কথা, কিন্তু মানে আত্মসমর্পণ নয়, মেরুদণ্ড সোজা করে আত্মসম্মান নিয়ে বক্তব্য দেওয়া, যে তুমি আমার সঙ্গে যেমন আচরণ করবা আমিও তোমার সঙ্গে তেমন আচরণ করব। যেভাবে বলা হয় যে বাংলাদেশের 3 দিকেই ভারত, এটা যেমন সত্য, আবার উল্টো দিকে ভাবেন, এক বাংলাদেশের পক্ষে ভারতের 3 দিককেই কিন্তু প্রভাবিত করা সম্ভব। এক বাংলাদেশ যদি চায়, তাহলে ভারতের 7 সিস্টার, পশ্চিমবঙ্গ, এই সবগুলিকে কিন্তু আমরা প্রভাবিত করতে পারি। কাজে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যমে ভারতকে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। অল্প কথায় 2-3টা বাক্যের মাধ্যমে উনি এটা প্রকাশ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, যে কাজটা আমাদের আগের মন্ত্রীরা এবং খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বেশি কথা কি বলে না বলে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, অমুক সম্পর্ক, তমুক সম্পর্ক, এগুলো বলেছে তো আগে, আমরা শুনতে হয়েছে, শুনে আমরা লজ্জিত হয়েছি। আমরা ভেবেছি যে একজন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এত গুরুত্বপূর্ণ পদে অবস্থিত একজন লোক এভাবে কথা বলে কেন? লজ্জার কথা কেন বলে? উনি 2-3টা বাক্যের মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে। মানে একদম জাস্ট বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে। এই এনডিটিভির এই ইন্টারভিউটা আমি দেখলাম, এটা ইউটিউবে পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। আমি খুব সতর্কভাবে খেয়াল করলাম যে এই ইন্টারভিউটার নিচে কমেন্টগুলি কেমন, কারা কমেন্ট করেছেন। দেখলাম যে অনেক বাংলাদেশি এখানে কমেন্ট করেছেন, এবং সেই কমেন্টগুলো মানে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। অনেকে বলেছেন যে ডক্টর ইউনূস এমন কিছু কথা বলেছেন যা নাকি হাসিনা কখনো বলতে পারেন নাই, বাংলাদেশের কোনো মন্ত্রী এর আগে কখনো বলতে পারেন নাই, এবং তারা মানে ভূয়সী প্রশংসা, আসলে প্রশংসাটা ইম্পর্টেন্ট না, এটা হলো একটা আশাবাদ। আমার মতো তারা এবং তাদের মতো আমরাও সবাই এখন আশাবাদী হয়ে উঠেছি যে বাংলাদেশের এই বিশাল দেশটা সম্ভবত এখন একজন যোগ্য ব্যক্তির হাতে পড়তে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আসলে না, শিক্ষার কোনো বিকল্প নাই, ব্যক্তিত্বের কোনো বিকল্প নাই। আমরা আশা করি এই যে খেলা শুরুর আগেই ছক্কা মারা, ডক্টর ইউনূসের এই ছক্কা মারা অব্যাহত থাকবে, দেশটা একটা সঠিক পথে আসবে। তারপর নির্বাচনের মাধ্যমে যাকে যারা নির্বাচন করেন, তবে যদি এটা সফল হয়, যারা নির্বাচন করতে আসবেন তারাও সতর্ক হয়ে আসবেন যে তারা কী ধরনের লোককে সামনে নিয়ে আসছেন। এদেশের মানুষ অনেক শিক্ষিত, এদেশের মানুষের আত্মসম্মান জ্ঞান অনেক প্রবল। কাজে আমরা সে ধরনের শিক্ষিত, আত্মসম্মান জ্ঞান সম্পন্ন
একজন প্রকৃত রাষ্ট্রনায়ককে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। ওই হুজুকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই ধরনের নেতা দিয়ে এই দেশ খুব বেশি দূর অগ্রসর হতে পারবে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। একটা খুব ইন্টারেস্টিং খবর যে ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা জানেন যে এই ভারত শেখ হাসিনাকে 15 বছর ধরে টিকিয়ে রেখেছে এবং শেখ হাসিনা যা করেছে তাতেই ভারতের সমর্থন ছিল এবং শেখ হাসিনার বিভিন্ন গুম খুনেও কিন্তু ভারতের একটা মৌন সমর্থন ছিল এবং ভারত বিভিন্ন সময় সহায়তা করেছে। যেমন দুইটা উদাহরণ দেওয়া যায়। একটা হচ্ছে যে বিএনপির সালাউদ্দিন আহমেদ, তিনি শেখ হাসিনা যে কয়দিন ক্ষমতা ছিলেন সেই কয়দিন তিনি ভারত থেকে আসতে পারেননি, এখন চলে এসেছেন। আর আরেকটা উদাহরণ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করে তারপর তাকে ভারতের দমদম কারাগারে পাওয়া যায়। তো এইসব ঘটনা প্রমাণিত হয় যে ভারত আসলে শেখ হাসিনাকে একদম অন্ধের মতো টিকিয়ে রেখেছিল এবং গত নির্বাচনে সহায়তা করেও। তো এখন পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ইউনূস বলেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ, ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ, ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক। ইউনূস বলেন যে ভারত শেখ হাসিনার প্রত্যেকটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা চাই ভারত আমাদের সবচেয়ে কাছের বন্ধু হোক। তাই ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে। তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া। তিনি চান দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ইউনূস বলেন বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। তিনি বলেন যে আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত এই ছাত্র আন্দোলনকে বলল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ করেছিলাম যে ভাইরে, বাংলাদেশের নিরীহ ছেলেগুলোকে তাদের দেশে সরকারি গুলি করে মারতেছে, আমাদেরকে সাহায্য করুন। কিন্তু তখন ভারত আমাদেরকে না করে দিল, বলে যে না, এটা আমরা করতে পারবো না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন যে পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে। ভারত শেখ হাসিনার কোনো কাজের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। ইউনূস আরো বলেন যে আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটা প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়। এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এবং এটা তখন আটকানো যাবে না। তার মানে নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না। ইউনূস সাহেব কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে যদি এভাবে অশান্তি চলতেই থাকে তাহলে কিন্তু এটাতে ভারতও আক্রান্ত হবে। এবং ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণের আগেই ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন, একটা কঠিন বার্তা, তোমরা যা করেছো তোমরা ঠিক করতেছো না, গত 15 বছর ধরে তোমরা যা করেছো। আসলে মানে ভারতের এত জ্ঞানী রাজনীতিবিদ কিন্তু কিভাবে শেখ হাসিনাকে সমর্থন দিল এটা আমার বোধগম্য নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে বা টিকিয়ে রেখেছে, যা পুরান কথা বললাম, কিন্তু এই 7 জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনাকে টিকিয়ে রেখে ভারত যে পাপ করেছে সে পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এখন ভারতকে দিতে হচ্ছে এবং সামনের দিকেও হবে। তো আমি আশা করব যে ডক্টর ইউনূস সাহেব যা বলেছিলেন আমিও তা চাই যে ভারত তার নীতি পরিবর্তন করুক, পরিবর্তন করে বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু হওয়ার চেষ্টা করুক, এটাই হবে ভারতের জন্য মঙ্গল। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনূস আসলে কতটুকু যোগ্য এবং কতটা তিনি পাওয়ারফুল একজন মানুষ, তিনি কি করতে পারেন। তিনি বসার আগে বলে দিয়েছেন আমাকে অস্থিতিশীল করার চেষ্টা করো না, আমাকে অস্থিতিশীল করলে তুমি অস্থিতিশীল হয়ে যাবে।
এটা ভারতের প্রতি তিনি ইঙ্গিত করেছেন। এই জন্য বলা হচ্ছে তিনি ক্ষমতায় বসার আগেই ছক্কা মেরে দিয়েছেন। এটাই মানুষের চাওয়া, ভারত বিরোধিতা। কারণ ভারতের কারণে আমাদের দেশে আজকে এত শত শত মানুষ মৃত্যু হয়েছে, ভারতের কারণে এই ফেসিবাদ হাসিনার জন্ম হয়েছে, ভারতের কারণে আমি বলবো যে আওয়ামী লীগের এই দুরবস্থা হয়েছে। আমাদের দেশের সকল অপকর্মের জন্য এই ভারত দায়ী। এই জন্য ভারতের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ সবসময় থাকবে এবং এটার জন্য ডক্টর ইউনূস একজন কার্যকরী ভূমিকা পালন করার মতো মানুষ।